যখন হবে সবার কেউ পাল্টা দিতে পারবে না। এখানে 40,000 কোটি টাকা। দুর্গাপুরের পলাশডিহা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উল্লেখ্য, পলাশডিহা অঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানার বর্ধিতকরণ প্রকল্পের কাজ চলছে। সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। এলাকার বাসিন্দাদের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। জনসংযোগে চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। শুনতে হয় বস্তি উচ্ছেদ নিয়ে তাদের ক্ষোভের কথা। এলাকার মহিলারা বস্তি উচ্ছেদের বিপক্ষে প্রাক্তন সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দেন। জবাব দেন দিলীপ ঘোষ। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন। তা সেই জায়গায় আমরা তখন অ্যালুই স্টিলের যে গেট আছে, গেটের যে অফিসটা আছে, সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে। আমরা দীর্ঘ 50 বছর বসবাস করছি এই জায়গাটা। হ্যাঁ, উনি কেন্দ্রের মন্ত্রী, উনি জানে, উনি বলবেন না? উনি এমপি। হ্যাঁ, উনি রাজ্যের সভাপতি, তো উনি বলবেন না? বিজেপির সভাপতি, বিজেপির সভাপতি কোনো আশ্বাসন দিলে এখনো হয়নি। উনি তো বলেন যে আমি দেখছি, এরকম তো সবাই বলে। সিপিএমও বলেছে, আমাদের তৃণমূলও বলেছে, এখন আমাদের বিজেপিও বলছে। তা আমরা কার কাছে যাব? আমরা আজকে কত বছর এখানে 50, 60, 70, 80 বছর বসবাস করছি। কেউ মরে গেছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে, বিয়ে হয়ে এসছে। না, আমি রাজনীতি দল নিয়ে আসিনি। না না না, আমি রাজনীতি করলেও আমি রাজনীতি দল নিয়ে আসিনি। আমার রাজনীতি, আমার ভোট দিতে হবে তৃণমূলকে, আমি এই কথা বলতে চাই না। আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওঠা হবে না, আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো, তাহলে আমরা প্রত্যেকেই খুশি। বিজেপি বলছে তো আপনি তৃণমূল করেন। বিজেপি বলুক, তৃণমূল তো করতে পারেন। মানুষ হয়েছে যখন পার্টি করতেই পারে। মানুষ যখন জন্ম নিয়েছে, বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, কেন? সেটা তো আপনার প্রশ্ন করার অধিকার নেই। আমি তৃণমূল করি না, সিপিএম করি না, আমি কি করি না নির্দল করি, এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না। ঠিক বলেছেন। দিলীপ ঘোষকে কি আপনি বললেন আপনার কথা? হ্যাঁ বললাম। কি বললেন উনি? কি বললেন? উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো, আমরা আসলে দেখবে, আসলে কি আমরা ছুটবো ইয়েতে? আপনার এখানে প্রাক্তন কাউন্সিলর যে আছেন, হ্যাঁ, মনোজবাবুকে আপনি বলেছিলেন? হ্যাঁ, আমরা বলে ফেড আপ হয়ে গেছি। সেটা আপনাদের দলের লোক। তো হোক, দলের লোক তো কি হয়েছে? এখন এতদিন সে করেনি, এবার এখন উনি এসে বলে, উনি বলেছেন আমি দেখবো। কিন্তু মানসবাবুকে দোষারোপ করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ আপনি তৃণমূল হয়ে যখন মানসবাবুকে বলছেন না, দিলীপ ঘোষকে বলছেন, তখন তো কে বলেছে? মানসবাবুকে বলিনি, মানসবাবুকে আমরা বলছি। আপনারা কি সেই সময় ছিলেন? সুরা চাইছেন তো? হ্যাঁ, আমরা সুরাও চাইছি। আমরা যে এখানে নাই করে 3 থেকে 4 হাজার বসতি আছে। আপনার নাম কি? কৃষ্ণা দে। এটা প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছি, যারা আছো শুনে নাও। বাকি যেগুলো আগে বলেছি বলবো না, এখন আমার মেসমশাই আছে, কাজ জিতি দিবে। তো মেসো কাকা জেঠো সব থাকবে। আমিও তার বিরুদ্ধে লড়াই করেছি, একাধিক নির্বাচন করেছি, 0 থেকে এখানে প্রধান বিরোধী দল করেছি। আর এই হিংসার রাজনীতি, লুটের রাজনীতি যারা শুরু করেছে সিপিএম, আজকে বিটে ছাড়া হয়ে গেছে, বহনই করতে পারেনি লোকসভা বিধানসভায়, এবারও তাই থাকবে। তাই একে বলছি এসো না দাদা একসঙ্গে লড়ি। সকালে একজনের বাড়ি গিয়ে বলছি এসো না অ্যালায়েন্স করি, বিকালে একজনের বাড়িতে বলছি এসো না অ্যালায়েন্স করি। কে কার সঙ্গে অ্যালায়েন্স? ভিখারির সঙ্গে কেউ হাত মিলায় না, মিলায়? ভিখারির বাড়িতে কেউ মেয়ে বিয়ে দেয় আত্মীয়তা করে? তোমাদের কর্মের ফল তোমরা ভুগছ। আর ভারতীয় জনতা পার্টিও যদি এই 7-8 বছরের মধ্যে এইখানে পৌঁছতে পারি, যার একটা এমএলএ ছিল না, যার কাউন্সিলর ছিল না, এখানে মায়া মন্দিরে আমাদের প্রথম কাউন্সিলর জিতেছিল, কি নাম? সুদীপ্ত। সেই সময় আমি এখানে প্রচার করতে, তখন দিলীপ ঘোষ রাজনীতি করে না, কেউ চিনত না। শুরু আমরা করি গলি থেকে, কিন্তু রাজপথে রাজত্ব করি।
আর সেই রাজত্ব করতে এসেছি আমি এখানে। দুর্গাপুরের মানুষকে, বর্ধমানের মানুষকে আমি বলতে চাই, দিলীপ ঘোষকারের রাজনীতি করে না, অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়, অসহায় অত্যাচারিত মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে শেষ দেখে ছাড়ে। যারা এখনো চিংড়ি মাছের মতো লাফাচ্ছেন, আমি তাদেরকে বলতে এসেছি। আমি প্রচার শুরু করিনি, আর ভাষণও দেবো না আমি, কিন্তু যেখানে অত্যাচার হবে সেখানে বুক চিতিয়ে দাঁড়াবো। আর আমার কর্মীরা যারা, তারাও আমার সঙ্গে রাজনীতি করা শিখেছে, তারা জানে কার জবাব কিভাবে দিতে হয়। আপনারা বাধ্য করবেন না গায়ে জোরে লড়াই করতে, বা ওই স্বপ্ন দেখবেন না যে কর্পোরেশন ইলেকশনের মতো ভোট লুট করে জিতে যাবে। বুথে বুথে হিসাব হবে। দিলীপ ঘোষ থাকতে খোলা ময়দান কেউ পাবে না। ময়দানে যদি থাকতে চান গণতান্ত্রিক ভাবে লড়াই করুন, নাহলে ময়দান ছেড়ে দিতে হবে। সেই কথাটা আমি বলতে এসেছি এখানে। আমার ভাইরা, আমার কর্মীরা এখানে লড়াই করছে, দেওয়াল লিখছে, গণতান্ত্রিক ভাবে আইন কানুন মেনে আমরা কাজ করছি সব জায়গায়, আর সেটাই করবো। আর এইভাবে তোমাদের হারাবো। এইভাবে সারা ভারতবর্ষে আজকে 15-17টা রাজ্যে আমাদের ক্ষমতা আছে। লোকসভায় সবচেয়ে বড় দল, বিধানসভায় সবচেয়ে বড় দল, রাজ্যসভায় সবচেয়ে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় পার্টি যে আমাদের পার্টি বানিয়েছে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করে মার খেয়ে। আর যারা বড় বড় কথা বলতো, সকালবেলা টিভিতে দেখতাম, পেপারে ছবি দেখতাম, তারা আজকে ইতিহাস হয়ে গেছে, তাদের সঙ্গে কথাও বলে না, ছবি দেখা তো ছেড়ে দিন, তারা কোথায় আছে কেউ খোঁজ নেয় না। তো আমরা আছি, আমরা থাকবো, কিন্তু বুক চিতিয়ে থাকবো। তোমরা কোথায় থাকবে ঠিক করো, ভোটের পরে কোথায় থাকবে সেটাও ঠিক করো। বিহার, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যাবে না পশ্চিমবাংলায় ভদ্রভাবে থাকবে। আমরাও নোট করছি সমস্ত স্কোর, কে কি করছে। আমি যখন ক্রিকেট খেলা দিয়ে শুরু করছি, এই জন্য ক্রিকেট খেলছি, আমি সব খেলতে পারি, যেহেতু ক্রিকেটার আমার বিরুদ্ধে লড়ছেন। তিনি পালিয়ে পুলিশে লুকিয়েছেন তার পার্টির লোকেদের লড়াইতে, আর আমাকে লিট্টি চোখা ছিল কালকে, 2-4 হাজার লোক এসেছিল। আমরা রাজনৈতিক প্রোগ্রাম করি না, সাধারণ মানুষ প্রোগ্রাম করে আমাদের ডেকে সম্মান দিচ্ছেন। সময় ঠিক করে নিছে কি করবে, আপনারা ঠিক করুন কি করবেন, হিসাব কিন্তু হবেই। দিলীপ ঘোষ হিসাব বরাবর করতে জানে আর করবে। সে কোর্টে হোক, মাঠে, ময়দানে, ইলেকশনে, যেখানে যেভাবে লড়বেন আমি তৈরি আছি, সব বরাবর করবো। যেন হিংসা বাড়াবেন না, উত্তাপ বাড়াবেন না, রক্তের হোলি খেলবেন না। আমরা রঙের হোলি খেলি, এই কথাটা বলার জন্য এসেছি আমি, কোনো ভাষণ দিতে আসিনি। আমার বন্ধুরা যারা এখানে নেতা আছেন, আমার বন্ধু আছে বিশ্বনাথ পরিয়াল, এখানকার কর্পোরেশনের মেয়র আছেন, এখন ইঞ্চি সাইজের, ফুট সাইজের অনেক নেতা বেরিয়েছে হঠাৎ। ইঞ্চি, ফুট, দুর্গ ঘাসের মতো জোড়া ফুল পায়ে মারি দিলে চলে যাবে, লাফালাফি করবেন না। আর আপনারা আমার ইতিহাস, আমার রেকর্ড জানেন, আমি ডায়লগ কম মারি, হাত পা বেশি চালাই, ঠিক না? তো সেই দিন আসছে, ভদ্রভাবে রাজনীতি করুন, তাহলে ভোটের পরেও ভালো সম্পর্ক থাকবে। নাহলে আমরা এরকম ভদ্র সবসময় থাকবো, কোথাও এগ্রিমেন্ট করিনি যে চুপ করে দাঁড়িয়ে ভাষণ শুনবো, কথা শুনবো, ঠিক না? তো সেই কথাটা বলতে এসেছি, কোনো ভাষণ দিতে আসিনি। আজকে বলে গেলাম, যদি আবার এরকম ঘটনা ঘটে তার দায়িত্ব আপনাদের থাকবে। কোনো কমিশন আমরা জানি না। তো রাজনীতি করতে এসেছি গণতন্ত্র মেনে, গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি এখানে রয়েছে। আমার নেতা নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম নেতা, গলির নেতা, পাড়ার নেতা নয়। পা ভেঙে হাত ভেঙে নেতা হতে হয় না, মাথা ফাটিয়ে রাজনীতি করতে হয় না। 500 টাকা দিয়ে ভোট কিনতে হয় না। তুমি 500 টাকা দাও, আমরা 5 লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিই, শৌচালয় বানিয়ে দিই, গ্যাস দিই, আবার রাস্তা বানাই, নারেগা করি। ওখান থেকে দান নিয়ে এসে এখানে ফুটানি মারছেন, দিচ্ছেন মোদী, ফুটানি মারছেন দিদি। যে রেশন বন্ধ করবো বলুন, কান্নাকাটি শুরু হয়ে যায়। ভিক্ষা করে যে খায় তার কথা কেউ শোনে না। মোদী দাতা, এরা ভিখারি, দুটো তুলনা হয় না। বাংলার মানুষ সেটা আবার দেখিয়ে দেবে। আর আমি বাংলার মা বোনদের বলতে চাইছি, 500 টাকায় ভুলবেন না। পাড়ায় পাড়ায় সন্দেশ খালি শুরু হয়ে গেছে। সন্দেশ খালি হলে তারপরে কি হয়, শাহজাহানকে দেখে নি। কোন মা বোনের মান সম্মান নিয়ে টানাটানি হলে, কোন সাধারণ মানুষের জীবনে অশান্তি এলে বিজেপি প্রথম দাঁড়িয়ে থাকবে, দিলীপ ঘোষ সামনে থাকবে, আর প্রতিকার করবই। আর সেখান থেকে রেখা পাত্রের মতো কোন নেতা উঠে আসবে যে জবাব দেবে। তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে সাধারণ গরিব মহিলা, সে নেতৃত্ব দিচ্ছে, ওখানকার আওয়াজ দিয়েছে ট্রাইবেলদের, আর বিজেপি তার পিছনে আছে, থাকবে। তাই আসুন আসুন, লড়াই হোক, নির্বাচনে গণতান্ত্রিক লড়াই। এখানকার মানুষকে ঠিক করতে দিন, কে ঠিক, কে ভুল, কে হারবে, কে জিতবে। জোর করে জেতার চেষ্টা করবেন না। 77 MLA আর 18টা MP জিতিয়েছি, এ তো ফার্স্ট ইনিংস ছিল, সেকেন্ড ইনিংস শুরু হবে। তৈরি থাকুন, মাঠে আছি। ভারত মাতা কি জয়। ভাত ছাড়া বাঙালির দিন চলে না,
আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।